বাট দিস ইজ আর্জেন্ট ইউনো। ওকে ওকে, জাস্ট ওয়েট আ বিট। বাড়ির বাইরের চেহারা জীর্ণ, কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে টের পাচ্ছিলাম ভেতরটা সুন্দর সাজানো গোছানো। নেহাত কলগার্লদের ডেরা বলা হলেও এটা যে আসলে অভিজাত পতিতালয় তাতে কোনো ভুল নেই। তবে এও ঠিক, সব ফ্লোরের ফ্ল্যাটগুলোর দরজা বন্ধ, শুনশান স্তব্ধতা ঘিরে আছে। চারতলার দুটো ফ্ল্যাট এবং একপাশে ফাঁকা ছাদ অজস্র ফুলের টবে সাজানো। দুজন কনস্টেবল বেতের চেয়ারে বসেছিল, উঠে দাঁড়ালো আমাদের দেখে। পুলিশ অফিসার পকেট থেকে চাবি বের করে একটা ফ্ল্যাটের তালা খুলে দিলেন। লক্ষ্য করলাম হ্যাজকলে আরেকটা তালা ঝুলছে। ওটাই তাহলে ফ্ল্যাটের নিজস্ব তালা। এই বাড়তি তালাটা নিশ্চয়ই পুলিশের। পুলিশ অফিসার বললেন, আপনি আবার আসবেন বলে ফ্ল্যাটে সব কিছু অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। থ্যাঙ্কস বলে কর্নেল ঢুকলেন। এটা ড্রয়িং রুম বলা চলে, কিন্তু আসবাবপত্র ওলট পালট ছত্রখান। কারা যেন প্রচণ্ড ধস্তাধস্তি মারামারি করেছে এই ঘরে। ওল্টানো সেন্টার টেবিলের পাশের কাচের গ্লাস ভেঙে পড়ে আছে। একটা মদের বোতল কার্পেটের ওপর গড়াগড়ি খেতে খেতে দেয়ালের কোনায় আটকে গেছে। বেডরুমের ফর্দাফাই। কর্নেলের সঙ্গে ঢুকে শিউরে উঠলাম। মেঝের কার্পেট এবং বিছানা রক্তে মাখামাখি, তবে এই ঘরেও একই ধস্তাধস্তি ওলট পালট হয়েছে। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, কি বুঝছে বলো? ধস্তাধস্তি মারামারির পর খুনটা হয়েছে। হ্যাঁ, চন্দ্রিকা যথাসাধ্য লড়েছিল এটুকু বলা চলে। বসার ঘরের কার্পেটে রক্তের ছিটে আছে, সেটা সম্ভবত খুনির হাতের রক্ত। সে কিছু তন্ন তন্ন করে খুঁজেছে খুন করার পরে। পার্সে? কর্নেল দ্রুত বললেন, এ ঘরে কোনো পার্স পাওয়া যায়নি জয়ন্ত। ওর চোখের ভঙ্গিতে বুঝলাম পার্স সম্পর্কে আমাকে চুপচাপ থাকতেই হবে। বললাম, পাশের ফ্ল্যাটে কেউ থাকে না? তার তো টের পাওয়া উচিত ছিল। পুলিশ অফিসার বললেন, কেটি বলে একজন অ্যাংলো মেয়ে থাকতো। সে কদিন আগে বোম্বেতে তার মায়ের কাছে চলে গেছে। আমরা চেক করেছি, একটা টেলিগ্রাম পাওয়া গেছে। মায়ের অসুখ, চাবি দিয়ে গেছে ওর কাছে। কর্নেল ঘরের ভেতর এখানে ওখানে হুমড়ি খেয়ে বসে, কখনো দাঁড়িয়ে কী সব পরীক্ষা করছিলেন, তা উনিই জানেন। বললাম, কিন্তু ধস্তাধস্তি শব্দ নিচের ফ্ল্যাটের লোকেদের টের পাওয়া উচিত। পুলিশ অফিসার মুচকি হেসে বললেন, এ বাড়িতে কোনো ঘরে কি হচ্ছে তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বুঝতেই পারছেন বাড়িতে কারা থাকে। সারাদিন মদের ফোয়ারা ছোটে আর হুল্লোড়। কর্নেল বললেন, বেরোনো যাক এবার। নতুন কিছু দেখার মতো নেই মিস্টার দাস। আপনি দরজায় তালা এঁটে দিন। আমরা মিস্টার ওলসনের ঘরে একটু আড্ডা দিয়ে চলে যাব। আপনি আপনার ডিউটি করুন। নিচে ওলসন কর্নেলের অপেক্ষা করছিলেন। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ওলসন আমাদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। তারপর জানালায় উঁকি মেরে বাইরেটা দেখে গদিয়াটা পুরনো একটা চেয়ারে ধপাস করে বসলেন। ওর চোখে উত্তেজনা জলজল করছিল। ফিসফিসিয়ে ইংরেজিতে বললেন, কর্নেল সরকার, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে মনে পড়ল কথাটা। তবে ফোনে বলতেও ভরসা পাইনি। বলা যায় না আমার ফোন ট্যাপ করা আছে কি না। এবার স্বচ্ছন্দে বলুন মিস্টার ওলসন। আপনাকে বলেছি চন্দ্রিকা ওর পার্স কোথায় হারিয়ে আমার কাছে ওর ফ্ল্যাটের তালা খোলার জন্য সাহায্য চাইতে এসেছিল। আমি ওকে বললাম, তুমি ডিস্কো সাহেবকে ফোন করো, তার কাছে সব ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকে। বলেছিলেন তো? হ্যাঁ বলেছিলেন। তখন আমার এখান থেকে চন্দ্রিকা ডিস্কো শয়তানটাকে ফোন করেছিল। এও বলেছেন আমাকে। ওলসন ঝুঁকে এলেন কর্নেলের দিকে। যেটা বলতে ভুলেছি বলছি। ডিস্কোর ফোন নাম্বার আমি এতকাল জানতাম না। আমার বাড়ির কোনো মেয়েই আমাকে সেটা জানাতে চায় না, চন্দ্রিকাও না। কিন্তু চন্দ্রিকা যখন ফোনে ডায়াল করছিল নাম্বারগুলো, আমি দেখে নিয়েছিলাম। ভুলে যাব বলে একটু পরেই তার লিখে রেখেছিলাম। এখন নাম্বারটা আপনাকে দিতে পারি বলে হ্যারি ওলসন পকেট থেকে একটা চিরকুট দিলেন কর্নেলকে। কর্নেল সেটা দেখে পকেটে ভরলেন। তারপর বললেন,
ডিস্কোকে আপনি কখনো দেখেননি বলছিলেন, তা তো? হ্যাঁ, ওর লোকেদের দেখেছি, নচ্ছার গুন্ডা তারা। তো তারপর চন্দ্রিকা ওপরে চলে যায় বলেছিলেন। ঠিক, তারপর আর কিছু জানি না। ওলসন বিমর্ষ মুখে বললেন, কিন্তু ডিস্কো হারামজাদা চন্দ্রিকাকে যার হাত দিয়ে চাবি পাঠিয়েছিল সেই খুন করেনি তো? খুনের কি মোটিভ থাকতে পারে তার? ওলসান আবার একটু ভেবে নিয়ে বললেন, চন্দ্রিকা শুধু নয়, অন্য মেয়েরাও আমার ঘরে ফোন করতে আসে। অনেক সময় তারা ফোনে ডিস্কোর সঙ্গে কথা বলেছে। আবার কখনো ডিস্কো আমাকে ফোন করে বলেছে, আমি ডিস্কো বলছি, অমুককে ডেকে দাও। লোকটার গলা আমার চেনা হয়ে গেছে। খুব ভদ্র মার্জিত কণ্ঠস্বর, মনে হবে যেন কোনো অমায়িক সজ্জন ভদ্রলোক। আপনি এসব কথা আগেও বলেছেন আমাকে। হ্যাঁ, ওলসন ভারী শ্বাস ছাড়লেন। ইদানিং চন্দ্রিকা যে কণ্ঠস্বরে ডিস্কোর সঙ্গে কথা বলতো, আমার মনে হতো মেয়েটা ওকে হুমকি দিচ্ছে। গতকাল রাত্রেও যেভাবে চাবি হারানোর কথা বলে শীঘ্রই ডুপ্লিকেট চাবি পাঠাতে বলছিল, আমার মনে হচ্ছিল যেন ধমকাচ্ছে। আমার এটা কিন্তু অবাক লেগেছে। চন্দ্রিকার আগের কণ্ঠস্বর এবং ইদানিংকার কণ্ঠস্বর এক ছিল না, কর্নেল সরকার। কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন, সম্ভবত আপনার কথা ঠিক, কিন্তু ডিস্কো কি এতই বোকা যে সে চন্দ্রিকাকে তার ঘরে খুন করতে লোক পাঠাবে? ইচ্ছে করলে সে বাইরে যে কোনো জায়গায় চন্দ্রিকাকে খতম করতে পারত। ওলসন শুধু বললেন, তা ঠিক। কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, চলি মিস্টার ওলসন, আশা করি আর পুলিশ আপনাকে জেরা করছে না। ওলসন হাসবার চেষ্টা করে বললেন, না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেউ ফোন করে চন্দ্রিকা সম্পর্কে খবর নিয়েছিল কি মিস্টার ওলসন? ওলসন নড়ে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, একটু আগে কে ফোন করে জিজ্ঞেস করেছিল চন্দ্রিকা খুন হয়েছে সত্যি কি না। নাম বলেনি? না, ওর কোনো প্রেমিক হবে। এবারই মেয়েদের প্রেমিকরাও এই ফোনে ওদের খবর নেয়। নরকে পড়ে আছি কর্নেল সরকার, আমার মৃত্যু যত স্বীকৃত হয় বেঁচে যাই, এই বয়সে যাবই বা কোথায়? কর্নেল হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, দুঃখিত মিস্টার ওলসন, ভুলে গিয়েছিলাম। কোনো প্রশ্ন করবেন না এখন। চন্দ্রিকা হারানো পার্সটা আমি উদ্ধার করেছি, এটা আপনি রাখুন। ডিস্কো ফোন করলে এটা কথা জানাবেন, এটা ফেরত নিতে বলবেন, তারপর ওর লোকের হাত দিয়ে দেবেন, কিন্তু আমার কথা বলবেন না যেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কর্নেল তার কিটব্যাগ থেকে পার্সটা বের করে ওলসনের হাতে গুঁজে দিলেন। চাপার স্বরে ফের বললেন, পুলিশকেও জানাবেন না যেন, আপনার নিরাপত্তার জন্যই বলছি। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, পার্সটার ভেতরে সেই অদ্ভুত চিরকুটটা? কর্নেল হাসলেন, ওটা আমি বের করে রেখেছি ডার্লিং, এই দেখো। চিরকুটটা দেখে স্বস্তির নিঃশ্বাস পড়ল আমার। বললাম, এটা কিসের কোড বলে মনে হচ্ছে আপনার? এখনও কিছু ভাবিনি এ সম্পর্কে। চন্দ্রিকা রায়ের সঙ্গে রাঙাঠুলির সম্পর্ক আছে, এ ব্যাপারে কি ভাবছেন বলতে আপত্তি আছে? কর্নেল বললেন, শুরুতেই রহস্য এত বেশি জট পাকালেই সমস্যা, বোধ বুদ্ধি গুলিয়ে যাবে। কাজেই একটা করে সূত্র ধরে এগোনোই ভালো। তুমি সঠিক রাস্তা দিয়েই চলছো। আমার ঘরে না বসলে আমার মাথা খোলে না। সানিভিলার 3তলার ড্রয়িং রুমে ঢুকেই কর্নেল টেলিফোন তুললেন। ডায়াল করে সারা এলে বললেন, মিস্টার ডিস্কো। সে কি, রং নাম্বার? জাস্ট আ মিনিট। রাঙাটুলির হরনাথ সিংহ এই নাম্বারটা আমাকে দিয়ে বলেছেন চন্দ্রিকা রায়ের কলকাতার গার্জেনকে এই নাম্বারে পাওয়া যাবে। বুঝতে পারছেন না আপনার নামটা প্লিজ? সরি মিস্টার ডিস্কো নন আপনি, কিন্তু গ্রুপ থিয়েটারে ইন্দ্রজিৎ ব্যানার্জিও তো? না, আমি পুলিশ নই, রং নাম্বার। সত্যি বলছেন? ঠিক আছে, তাহলে ছাড়ছি, কিন্তু হরনাথবাবু, ইন্দ্রজিৎবাবু দুজনেই তো? হ্যাঁ, ভুল হতেই পারে, ধন্যবাদ, রাখছি, তবে আমার নাম্বারটা নিয়ে রাখুন প্লিজ। কর্নেল নাম্বার বলে ফোন রেখে হাসতে হাসতে বললেন, ডিস্কোই বটে, কথাগুলো শুনতেও চায়, কিন্তু রং নাম্বার বলে ছাড়ছে না। যাকগে, বোতাম টিপে দিলাম, খেলাটা শুরু হয়ে যাক।
বললাম, একটা ব্যাপার ভাবতে আমার খুব খারাপ লাগছে। কি সেটা? চন্দ্রিকা আমাদের গাড়িতে পাশটা ফেলে না গেলে হয়তো খুন হতো না। নিশ্চয়ই বাইরের লোককে দরজা খুলতো না, কিংবা ডিস্কোর লোকের পাল্লায় পড়তো না। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, সে কি করতো বলা কঠিন জয়ন্ত, কিন্তু আপাত দৃষ্টিতে ওলসনের ধারণা ফেস ভ্যালু আছে। তার মানে ডিস্কো ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই পাঠিয়েছিল। যার হাতে পাঠিয়েছিল তার খোঁজ যতক্ষণ না পাচ্ছি, কিভাবে চন্দ্রিকা খুন হয়েছে বলা যাবে না। শুধু একটা বিষয় স্পষ্ট, খুনি চন্দ্রিকার ফ্ল্যাটে ঢুকে চন্দ্রিকার সঙ্গে ধস্তাধস্তি করেছে। এটা চন্দ্রিকার আত্মরক্ষার লড়াই ছাড়া কিছু নয়। তবে খুন করার পর সে চন্দ্রিকার আসবাবপত্র তন্ন তন্ন খুঁজেছে। সবখানে রক্তের ছাপ সেটা বলে দিচ্ছে। এই চিরকুটটাই খুঁজেছে সম্ভবত বলে কর্নেল চোখ বুজে দাড়িতে আঁচড় কাটতে থাকলেন। কর্নেল, একটা ভাইটাল প্রশ্ন, আপনি মন দিচ্ছেন না এখনো। বলো, কি এমন ঘটেছিল যে আমাদের গাড়িতে পার্স ফেলে গিয়েছিল চন্দ্রিকা? এমন একটা ভুল কি করে হতে পারে? হ্যাঁ, মানসিক বিপর্যয়ের ইঙ্গিত আপনি দিয়েছেন, কাজেই। কর্নেল চোখ খুলে বললেন, সে বলেছিল পথে দুটো মস্তান ওর পেছনে লেগেছে। তারা যারাই হোক নিশ্চয়ই জানতো চন্দ্রিকার পার্সে ওই চিরকুটটা আছে। কর্নেল হাসলেন। অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ নেই ডার্লিং। আপাতত আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি এবং ডিস্কোর দিকে তাকিয়ে আছি। সূত্র তাদেরই কাছে আছে। ওয়েট অ্যান্ড সি। এই বলে কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না, তার সঙ্গেই লাঞ্চ খেতে হলো। তার কথা মতো আমার কাগজের অফিসে জানিয়ে দিতে হলো একটা মার্ডার কেসে রোমাঞ্চকর এবং এক্সক্লুসিভ স্টোরি পেছনে লড়ে যাচ্ছি। কাজেই অফিস যেতে দেরি হতে পারে। লাঞ্চের পর সোফায় লম্বা হয়ে গড়াচ্ছিলাম। কর্নেল একটা অর্কিড সংক্রান্ত বইয়ে বুঁদ হয়ে আছেন। কিছুক্ষণ পরে ডোলবেল বাজলো। তারপর ষষ্ঠী এসে বলল, বাবুমশাই, এক ভদ্রলোক এসেছেন। কর্নেল বাইরের বইয়ের পাতায় চোখ রেখে বললেন, নিয়ে আয়। যিনি এলেন তার বয়স 40-এর মধ্যে, পরনে আলিগড়ি চুস্ত পাঞ্জাবি, এক মাথায় ঝাঁকড়া চুল, সুন্দর বুদ্ধিদীপ্ত চেহারার বিপর্যস্ত ভাব। তাকে দেখে কর্নেল বলে উঠলেন, আসুন ইন্দ্রজিৎবাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। 3:30 অবধি দেখে বেরোতাম এক জায়গায়। ইনি সেই ইন্দ্রজিৎ ব্যানার্জি, পরগাছা নাটকের পরিচালক। তারপরেই মনে পড়ে গেল, মঞ্চের গাছের তলায় হাত পাগলার লোকটির চরিত্রে একেই তো দেখেছিলাম। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। একটু চুপ করে থাকার পর ইন্দ্রজিৎবাবু আস্তে বললেন, আমার নিজেকে অপরাধী লাগছে কর্নেল সরকার। খালি মনে হচ্ছে আমার এই বুদ্ধি দোষে চন্দ্রিকা মারা পড়ল। আপনাকে আমি আগে যদি সব কথা খুলে বলতাম। কী কথা ইন্দ্রজিৎবাবু? গতকাল সন্ধ্যায় আপনাকে আমার নাটক দেখার আমন্ত্রণ করেছিলাম। এর উদ্দেশ্য ছিল, চন্দ্রিকা বলেছিল আমার দলে শয়তান ডিস্কোর চর ঢুকেছে, কিন্তু চন্দ্রিকা জানতো না কে সেই চর। তাই ওকে আপনার কথা বলেছিলাম, আপনার চেহারার বিবরণও দিয়েছিলাম। তখনও বলল ওদের বাড়িতে ওলসন সাহেবের কাছে আপনি যান, তার মানে আপনাকে সে চেনে। তবে আপনাকে শুধু কর্নেল সাহেব বলেই চেনে। যাই হোক, গত রাতে ভাবলাম থিয়েটার শেষ হলে আপনি গ্রিন রুমে আসবেন, কিন্তু এলেন না। যায়নি আপনার স্বার্থে। আপনিও বলেছিলেন প্রকাশ্যে আপনার সঙ্গে যেন না মিশি। হ্যাঁ, তবুও ভেবেছিলাম আরও সব আমন্ত্রিত মানুষের ভিড়ে আপনিও আসবেন। ঠিক আছে, তারপর কি হয়েছিল বলুন, সেটাই আমার জানা দরকার। আশ্চর্য ব্যাপার, থিয়েটার শেষ হওয়ার পর চন্দ্রিকাকে আর খুঁজে পেলাম না। গেস্টদের সঙ্গে গ্রিন রুমে কথাবার্তা না বলে তখনই বাইরে বেরিয়ে গিয়ে দেখি চন্দ্রিকা সবে একটা ট্যাক্সিতে চাপছে। দৌড়ে গিয়ে বললাম, কী ব্যাপার, চলে যাচ্ছ যে? চন্দ্রিকা বলল, কর্নেল সাহেবের গাড়ি ফলো করছি। তুমি চিন্তা করো না, ওকে আমার এখনই মিট করা দরকার। বুঝলাম প্রকাশ্যে আপনার সঙ্গে মিট করতে সেও চায়নি। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, এখন বুঝতে পারছি সে ট্যাক্সি নিয়ে আমাদের গাড়ির পেছনে আসছিল। তারপর থিয়েটার রোডের একটা মোড়ে সম্ভবত জ্যামে আমাদের গাড়ি হারিয়ে ফেলে। তখন ট্যাক্সি ছেড়ে দিয়ে আমাদের খুঁজতে শুরু করে। হ্যাঁ ইন্দ্রজিৎবাবু, সে আমাকে খুঁজেও পেয়েছিল। সে লিফট চাইল, তখন বৃষ্টি হচ্ছে। তাছাড়া তার পেছনে নাকি দুটো মস্তান লেগেছে।
মস্তান লাগার ব্যাপারটা হয়তো ঠিক নয়, আসলে সে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিল। কিন্তু কিছুই বলেনি চন্দ্রিকা। আলাপ করার কোনো হাবভাবই তার মধ্যে লক্ষ্য করেনি, বরং তাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। ইন্দ্রজিৎবাবু অবাক হয়ে বললেন, আশ্চর্য তো! আরও আশ্চর্য, সে তার পার্স গাড়িতে ফেলে ওলসন হাউসে ঢুকে গিয়েছিল। তখনও অবশ্য জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু পার্সটা? কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বুলিয়ে একটু পরে ফের বললেন, হ্যাঁ, আসলে সে আমার জিম্মায় পার্সটা রাখতে চেয়েছিল। পার্স? ইন্দ্রজিৎ মানে চমকে উঠে আবার বললেন, পার্স? হ্যাঁ, ছোট্ট একটা পার্স। পার্সে ওর ফ্ল্যাটের চাবি ছিল, আরও চাবি ছিল দুটো। ফ্ল্যাটের চাবির ডুপ্লিকেট সে ডিস্কোর কাছে পাবে জানত। অন্য চাবি দুটো ডুপ্লিকেট তার ফ্ল্যাটে থাকা উচিত। কাজেই চাবি খোয়া গেলেও তার অসুবিধা ছিল না। তাহলে পার্সে এমন কি ছিল যে সেটা আপনার জিম্মায় রাখতে চেয়েছিল? কর্নেল চোখ খুলে বললেন, আপনি বুদ্ধিমান বাবু। পার্সটা আপনি হাতে দেখেছেন নিশ্চয়ই? দেখেছি, কিন্তু সন্দেহজনক জিনিস নেই ওটার মধ্যে। কর্নেল হাসলেন, সন্দেহজনক না, কিছু টাকা, একজন উকিলের একটা কার্ড, আর আর কি? চাবি। প্লিজ পার্সটা একটু দেখাবেন? ওটা ওলসন সাহেবকে দিয়েছি, ডিস্কোকে উনি ফেরত দেবেন। ইন্দ্রজিৎবাবু ভুরু কিসকে তাকালেন। একটু পরে বললেন, পার্সটা হাতছাড়া করা ঠিক হয়নি আপনার। কেন বলুন তো? ওটার মধ্যে এমন কিছু সন্দেহজনক জিনিস থাকতে পারে যা আপনার চোখ এড়িয়ে গেছে, তাই বুঝি? হ্যাঁ, কারণ আপনার এই মতে পার্সটা আপনার জিম্মায় রাখাই চন্দ্রিকার উদ্দেশ্য ছিল। তার এই একটাই অর্থ হয়। আবার বলছি, আপনি বুদ্ধিমান ইন্দ্রজিৎবাবু। আমি বললাম, কিন্তু স্টেজে অভিনয়ের সময় চন্দ্রিকা পার্স কারুর কাছে রেখেছিল নিশ্চয়ই? কর্নেল তুম্ব মুখে বললেন, ছোট্ট একটা পার্স সে পোশাকের মধ্যে লুকিয়ে রেখেও অভিনয় করতে পারে স্টেজে, তাই না ইন্দ্রজিৎবাবু? ইন্দ্রজিৎবাবু সায় দিলেন, তারপর লম্বা শ্বাস ছেড়ে বললেন, আমার দ্বিতীয় ভুল, ডিস্কো ফোনে আমাকে চন্দ্রিকার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতেই হুমকি দিত। সেই কথাটা খুলে আপনাকে বলিনি, শুধু বলেছিলাম ওশান হাউসে যেতে কেউ হুমকি দিচ্ছে। আমার জানানো উচিত ছিল। চন্দ্রিকার সঙ্গে আমার কি সম্পর্ক জানায়নি। আপনার গ্রুপে অভিনয় করে একজন কয়েল গার্ল, আপনি এটুকু অবশ্যই বলেছিলেন। ইন্দ্রজিৎবাবু আসতে বললেন, হ্যাঁ, কিন্তু বলিনি, আসলে লজ্জাবশতই বলতে পারিনি। চন্দ্রিকা অভিজাত ঘরের মেয়ে, নিজের স্বামীকে খুন করে প্রাণ বাঁচানোর জন্যে শয়তান ডিস্কোর আশ্রয় নিয়েছিল। কর্নেল সরকার, চন্দ্রিকা সাংঘাতিক মেয়ে ছিল, এটা যেমন সত্য তেমনি এও সত্য। তার স্বামী রথীন চৌধুরীও ছিল একজন নরপিশাচ, হৃদয়হীন, স্বার্থপর, বর্বর। চন্দ্রিকাকে রথিনই প্রথম পাপের পথে ঠেলে দেয়। তার জীবনের এই শোচনীয় পরিণতির জন্য সেই দায়ী। ডিস্কোকে? ইন্দ্রজিৎবাবু তাকালেন, দৃষ্টিটা ক্রূর মনে হলো। বললেন, জানি না, আপনি এবার তাকে খুঁজে বের করুন, আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। চন্দ্রিকা তার কোনো পরিচয় দেয়নি? না, কারণ চন্দ্রিকা কখনো তাকে দেখেনি। ডিস্কো আড়ালে থেকে সব চালায়। আর আপনি আপনি হরনাথ সিংহকে চেনেন? হরনাথ সিংহ? ইন্দ্রজিৎ আস্তে উচ্চারণ করলেন কথাটা। হ্যাঁ, রাঙাটুলির হরনাথ সিংহ। মাই গুডনেস! নড়ে বসলেন ইন্দ্রজিৎবাবু। চন্দ্রিকার স্বামী ছিল রাঙাটুলির লোক, চন্দ্রিকাদের বাড়িও তো সেখানে, চন্দ্রিকা আমাকে বলেছিল। চন্দ্রিকার সঙ্গে কোথায় কী করে আপনার পরিচয় হয়েছিল? পার্ক স্ট্রিটের একটা বারে, মুনলাইট বার। বারের একজন অ্যাংলো ওয়েটার শ্যাঙ্কো আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। ওই বারে কলগার্লরা যায়, তো প্রথম আলাপেই চন্দ্রিকা থিয়েটারে অভিনয়ের সুযোগ দিতে অনুরোধ করেছিল। কর্নেল ষষ্ঠীচরণকে ডেকে কফি আনতে বললেন, তারপর বললেন, হরনাথ সিংহের কথা চন্দ্রিকা আপনাকে বলেনি কখনো? মনে করে দেখুন। না, মনে পড়ছে না।